আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বেগম, আজকাল তুই এসব কি ভাবিস? হিটলার মির্জাকে দেখে দাদির চক্ষু শীতল হলেও তোর মন কেন শীতল হবে? তুই বড় দাদি, বড় মা, বাকিদের দেখতে চাস, এই হিটলারকে না। মায়ের দেওয়া হুকুম মতো সব কাজ করে এসে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। মাতাজি, কাজ শেষ। তাওফ কই? কোথায় আর থাকবে? তার ভালোবাসার দাদির ঘরে। আম্মাকে গিয়ে বল এবার নাতনিকে ছাড়তে। বেচারা অফিস থেকে এখানে চলে এসেছে, মুখ দেখেই বোঝা যাচ্ছিল সারাদিন কত ধকল গেছে। বেগম ফোঁস করে দম ফেলে মনে মনে বলল, সবার মুখ দেখে সব বলে দিতে পারো, আমার মুখ দেখেও বলে দাও তো, কত ছাড়া মন আজকাল কি চাইছে। বড় মা তার উপর আরেক দায়িত্ব চাপিয়ে দিয়ে বলল, শুধু বলেই চলে আসিস না, তাইফের ঘর পর্যন্ত দিয়ে আসিস। কেন? উনি কি এ বাড়িতে নতুন এসেছে? ঘরকে চেনে না? মেয়ের বেয়াদবি দেখে জেসমিন রাগে চোখে তাকালো। মার তাকানোতে ভয় পেয়ে বেগম মুখে হাত চেপে ধরল। এই মুখ কেন তার নিয়ন্ত্রণে থাকে না? সব কথা কি সব জায়গায় বলে ফেলতে হবে? ছোট চাচি অনুনয় করে বলল, কতদিন পর এসেছে, যা না মা। বড় মা অনুনয় করলো, তার নিজের মা গালি বর্ষণ করলো। দিন দিন একটা অসভ্য হচ্ছে, বড়দের কথা তো শুনবেই না, আবার মুখে মুখে তর্ক করবে। উপায় নেই, এই বাড়িতে তাকে কেউ ভালোবাসে না। দাদি যাদের শত্রু মনে করে সে বাড়ির ছেলেরও তার থেকে বেশি দাম, অথচ নিজের বাড়িতে তার কোনো দাম নেই। বেগম তাদের ঘরের সামনে এসেও ইউটার্ন নিয়ে নিল, সিঁড়ির কাছে এসে আবার ফিরে গেল। এভাবে কয়েকবার চক্কর কাটার পর সাহস করে দরজায় টোকা দিল। দাদির সাথে তাওফও এদিকে তাকিয়েছে। দাদি বলল, কি চাস? বেগমের বলতে ইচ্ছে করলো তোমার রুহু, কিন্তু নত চোখে মৃদুস্বরে বলল, তাও ভাইয়ের রুম ঠিক করে দিয়ে এসেছি। জীবনের প্রথম একটা কাজের কথা কইছস, আজা ভাই ঘরে গিয়া আরাম কর। তাওফ উঠে দাঁড়িয়েছে। গোলাপজান বেগমকে বললেন। আমার ভাইরে ঘর দেখিয়ে দিয়ে আয়। বেগম মনে মনে বলল, সবাই শুধু ঘর দেখিয়ে দিয়ে আসতে বলে। তোমাদের আদরের হিটলার মির্জা কি 2-3 বছরের বাচ্চা, পথ হারিয়ে ফেলবে? আজীব। গোলাপজান এটাও বললেন। ওর যা যা লাগবো ঘরে দিয়ে আসিস। বেগম মুখ বাঁকিয়ে বিড়বিড় করলো, আমার ঠেকা লাগছে। দাদা ভাই, তোর কিছু লাগলে পেখমরে বলিস। এই কাম চোর তোর কাম করে না দিলে এইটাও আমারে বলবি, পরে আমি এর বিচার করম। বেগম চোখ উল্টিয়ে মুখ বাঁকালো। তাপ সেটা দেখে ফেলে নিঃশব্দে হাসলো। বেগম আগে আগে যাচ্ছে, তাও বেগমের পেছনে। বেগমের ভীষণ রাগ লাগছে। নাতিনের সামনে দাদি তাকে কাজের লোকের মতো ট্রিট করছে। সে কি এবাড়ির মেয়ে নাকি কাজের মেয়ে? এটাই আপনার রুম, এই রুমে থাকবেন আপনি। হুম। তাও ভেতরে ঢুকে ঘরটা ঘুরে ফিরে দেখে নিচ্ছে। বেগম মনে মনে বলল, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও একটা ধুলোবালি পাবেন না, তাই দাদির কাছে নালিশ লাগানোর আশা ছেড়ে দিন। বেগমের কাজ শেষ। তাওফের কিছু লাগবে কিনা এই কথা জিজ্ঞেস না করেই চলে এলো। রান্নাঘরে এসে মা বড় মাকে জানালো। হিটলার বলতে বলতে থেমে গেল বেগম। হিটলার মির্জার মমতাময়ী চাচিদের সামনে এই নাম নিয়ে ফেললে রক্ষা থাকবে না। সব কাজ করেছি, তাও ভাইকে ঘরেও দিয়ে এসেছি, আমি আর কোনো কাজ করতে পারবো না। মেয়ের কথা কানে না নিয়ে জেসমিন জিজ্ঞেস করলো। তাইফের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করিসনি? বেগম ভাষাহীন চোখে মার দিকে তাকিয়ে রইল। এত কাজ করেছে শুনেও তার পাষাণ মা একটু প্রশংসা করলো না। এ কথা জিজ্ঞেস করতে মনে ছিল না। মনে থাকবে কেন? মাথায় তো গোবর ভর্তি, বাড়িতে পা রেখে ছেলেটা এক ফোঁটা পানিও খায়নি। কিছু খাবে কি না এটা জিজ্ঞাসা করার মতো ভদ্রতাও দেখাতে পারলি না? ছোট চাচি বেগমকে মায়ের ঝাড়ি খাওয়া থেকে বাঁচিয়ে নিয়ে বলল, মনে ছিল না তাই জিজ্ঞাসা করিনি, এখন গিয়ে জেনে আয় তো মা। বেগম ঠোঁট ফুলিয়ে বলল। আবার যেতে হবে? ছোট চাচির মাঝে আর এক কথা মনে করিয়ে দিল। তাওয়াব তো মনে হয় জামা কাপড়ও আনিনি, বাহিরের জামা কাপড় তো আর থাকতে পারবে না। ভালো কথা মনে করেছিস ছোট। আজানের কাপড় ওর লাগবে না, লাগবে মনে হয় আজানের কিছু একটা পরে নিবে। দাঁড়িয়ে থাকতে থাকতে বেগমের পা ব্যথা করছে। এখন মনে হচ্ছে হিটলার মির্জার না আসা উচিত ছিল। উনি আসার পর থেকে তাকে দৌড়ের উপর থাকতে হচ্ছে। এ বলে এটা করো, সে বলে ওটা করো। এর মাঝে গোলাপজান নিচে এসে ছেলের বউদের বলে গিয়েছেন ছেলেরা বাড়ি ফিরলে সবার আগে যেন তার ঘরে পাঠানো হয়। বড় ছেলেকে নিয়ে এত বেশি চিন্তা নেই, চিন্তা বাকি দুজনকে নিয়ে। এতদিন পর নাতিটা বাড়ি এসেছে। গোলাপজান চান না ছেলেটার সাথে চাচারা কোনো রকম দুর্ব্যবহার করুক।
তাওয়াফ আগে এলেও এই ঘরেই থাকতো, যদি এখন ঘরটাই শুধু নিজের জায়গায় আছে। ভেতরে ডিজাইন সহ আসবাবপত্র সব পরিবর্তন হয়েছে। দাদি ছাড়াও আরেকজন মানুষের সাথে দেখা করার সব থেকে বেশি ইচ্ছা ছিল আজান। কতগুলো বছর দেখা হয় না। তাওয়াফ জানে আজানের রুম কোনটা, যদিও শিওর না এতদিনে রুম চেঞ্জ হয়েছে কিনা, তবে চেঞ্জ না হওয়ার সম্ভাবনাই বেশি। বিছানার উপর কতগুলো বই ছড়িয়ে ছিটিয়েছিল। আজ সারাদিন এগুলোই পড়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত একটা বইও 2-3 পাতার বেশি পড়তে পারেনি। বইগুলো কোলের উপর নিয়ে বুক সেলফের দিকে যাচ্ছে, এমন সময় দরজায় চোখ গেল। আজান এক মুহূর্তের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তাও এতক্ষণ চুপচাপ দরজার সামনে দাঁড়িয়েছিল। আজান তাকে দেখে ফেলেছে দেখে হাসলো। কম্পিত গলায় আজান বলল, তাও ভাই তুমি? কেমন আছিস বেটা? আজান বিশ্বাসই করতে পারছে না। তাও আজানের কাছে এগিয়ে এলো। হুইল চেয়ারে বসা ছোট ভাইয়ের পায়ের দিকে তাকিয়ে মুখে হাসি ধরে রাখা কঠিন হয়ে গেল। তুমি কখন এসেছো? ঘন্টাখানেক হবে। আজানের এবার বিশ্বাস হলো তাও ভাই সত্যি এসেছে। তার খুশির কোনো সীমা রইল না। পারলে সে হুইল চেয়ার থেকে উঠে পড়ত। আমাদের বাড়িতে তুমি কিভাবে পা রাখলে? নিশ্চয়ই পথ ভুল করে চলে এসেছো। আজানের কজলের উপর বই দেখে ভুরু কুচকিয়ে জিজ্ঞেস করলো, অনেক বই পড়া হচ্ছে মনে হচ্ছে। এছাড়া এখন আমার আর কাজ কি? আজকাল গান লিখিস না? হুম। আজানের চেহারায় খুবই সামান্য পরিবর্তন এসেছে। তাপ থেকে লক্ষ্য করেছে। একটা সময় ছিল যখন এই ছেলে কলেজের যে কোনো প্রোগ্রামে স্টেজ কাঁপাতো। তাপ সেসব কথা মনে করতে চায় না। সে বুক সেলফের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, বেত্তার পাহাড় গড়ে তুলেছিস দেখে। আজান গোপনে দীর্ঘশ্বাস ফেলল। সে যেদিন জানতে পেরেছিল তার পা দুটো আর কাজ করবে না, সেদিন তার থেকেও বেশি যে মানুষটা কষ্ট পেয়েছিল সে তাওয়াব ভাই। হাসপাতালে সবার সামনে তার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বলেছিল, আমি তোকে বাইক না দিলে এসব কিছুই হতো না। কেন আমি তোকে না করলাম না? কেন তোকে বাইকের চাবি দিলাম? তাওয়াব ভাইয়ের কান্না দেখে আজান নিজেই সেদিন কাঁদতে ভুলে গিয়েছিল। দোষ তাওয়াব ভাইয়ের ছিল না, সেই তাওয়াব ভাইয়ের বাইক ছিল। তার সব বন্ধুর বাইক আছে, অথচ বাবা তখনও তাকে বাইক কিনে দেয়নি। ছোট থেকেই তাওয়াব ভাই কোনো কিছুর জন্য তাকে না করতো না, সেদিনও করেনি। আর এ কারণেই তাওয়াব ভাই নিজেকে অপরাধী মনে করে। দাদি রোজ তোমার কথা মনে করে, তোমার জন্য কষ্ট পাই। তুমি কেন দাদিকে দেখতে আসো না? আজ এসেছি তো। 5 বছর পর। পেখম কফি নিয়ে এসে দেখলো ঘরে কেউ নেই। কিছুক্ষণ ডাকাডাকিও করলো। কেউ সারা শব্দ দিচ্ছে না। পুরো ঘর তল্লাশি চালিয়েও তাওয়াব ভাইকে না পেয়ে পেখম এসে মাকে জানালো, তাও ভাই ঘরে নেই। ঘরে নেই? কোথায় গেছে? জানি না, তবে মনে হচ্ছে চলে গেছে। তাওয়াব চলে গেছে। কাউকে না জানিয়েই চলে যাবে? এসে তো বলেছিল আজ রাতটা থাকবে। বড় মা ব্যস্ত হয়ে দোতলায় ঘরে গিয়ে খুঁজে এলেন। সত্যি তাওয়াব ঘরে নেই। আম্মার ঘরে যায়নি তো। 3 বউই শাশুড়ির ঘরে গিয়ে হাজির হলো। তাদের পেছনে পেখম এসেছে। গোলাপজান মাথার উপর ছেলের বউদের দেখে জিজ্ঞেস করলেন। কি হয়েছে? জেসমিন বলল, তাই আপু আপনার ঘরে এসেছে আম্মা? আমার ঘরেই তো আসিল। তোমার মাইয়া না একটু আগে ঘরে দিয়ে আসলো? কিন্তু এখন তো তায়েব ঘরে নেই। পেখম বলেছে তায়েব নাকি চলে গেছে। তাপ চলে গেছে শুনে গোলাপজান শোয়া থেকে বসে পড়লেন। চিৎকার চেঁচেমেচে লাগিয়ে দিয়ে বললেন, চলে গেছে? কারে কইয়া গেছে? আমারে না কইয়াই চলে গেছে? দাদি মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। পেখম মনে মনে বলল, এ কোন যন্ত্রণা। দাদির চোখ প্রাকৃতিক ঝর্ণার রূপ নিয়েছে। ছোট চাচি পেখমকে জিজ্ঞেস করলো, তাওয়াব চলে যাওয়ার সময় তুমি দেখেছো? আটকালে না কেন ওকে? গোলাপজান কারো কোনো কথা শুনতে চাইলেন না। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ছুটে তাওয়াফের রুমের দিকে যেতে যেতে নাম ধরে ডাকছে, তাওয়াফ, ও তাওয়াফ, কই গেলি ভাই? তাওয়াফ পরনের শার্ট খুলে ফেলেছিল। আজানের থেকে টি শার্ট ট্রাউজার নিয়ে এসেছে। দাদির আর্তনাদ শুনে খালি গায়ে বেরিয়ে এলো। কি হয়েছে দাদির? তাওয়াবকে খালি গায়ে দেখে বাকিরা কোনো রকম রিয়াকশন না দিল। পেখম চোখে হাত দিয়ে ফেললো। হায় আল্লাহ, হিটলার মির্জা খালি গায়ে কেন ঘুরছে? তার থেকে বড় কথা উনি চলে যাননি। যদি নাই গিয়ে থাকে তাহলে তখন সে রুমে এসেছিল, সময় কোথায় ছিল? দাদি ঠিক আছে, কারোরই কিছু হয়নি। তাহলে দাদি তাকে ওরকম ভাবে ডাকছিল কেন? ও দাদু ভাই, তুই যাস না? তাও কনফিউজড হয়ে জিজ্ঞেস করলো, আমি কোথায় যাব? চাচিরা সবাই এখানে আছেন। বেগমকে চোখ ঢেকে রাখতে দেখে তাপ দাদিকে বলল। ঘরে আসুন দাদি। ঘরে এসে বিছানার উপর থেকে টি শার্টটা নিয়ে পরে নিল। দাদি সহ 3 চাচির মুখের দিকে তাকিয়ে বিষয়টা আন্দাজ করতে পারল। বেগমের দিকে দৃঢ় দৃষ্টি রেখে জিজ্ঞেস করলো, আমি চলে গিয়েছি, এই কথা আপনাদের কে বলেছে?
পেখম ঢোক গেল। এই রে, এবার তাকে কে বাঁচাবে? কিন্তু তারও তো কোনো দোষ নেই, চোখে যা দেখেছে সেটাই বলেছে। সত্যি তখন রুমে ছিল না। পেখমের হাব ভাব দেখে তাপের বুঝতে বাকি রইল না এই গুজব কে ছড়িয়েছে। আমি আপনাদের কাউকে না বলে চুপে চুপে চলে যাব, এমনটা কেন মনে হলো? জেসমিন মায়ের দিকে তাকে দাঁত কিরমির করে বলল। আমি যে এক বলদ জন্ম দিয়েছি, এই বলদের কথাই বিশ্বাস করেই ভুলটা করেছি। পেখম মুখ গোমরা করে ফেলল। নিজের মা হয়ে কেমন অপমান করছে। তিন চাচি চলে গেল। তাপ দাদিকে বলল। আজানের সাথে দেখা করতে গেছিলাম দাদি, আপনি চিন্তা করবেন না, আমি যাওয়ার আগে আপনাকে বলেই যাব। পেখম দরজার সামনে দাঁড়িয়ে ঠোঁট কামড়াচ্ছে। দাদিও চলে যাওয়া ধরল। পেখম দাদির পেছন নিল। এই মুহূর্তে কেটে পড়াই মঙ্গল। দাঁড়া তুই। হিটলার মির্জার কণ্ঠ পেয়ে পেখমের পা থেমে গেল। তার এখন ছুটে পালিয়ে যাওয়ার কথা, কিন্তু পা দুটো বেইমানি করে বসলো। তাপ মুচকি হাসলো। পর মুহূর্তে হাসি লুকিয়ে এগিয়ে এসে পেখমের সামনে দাঁড়ালো। ভয়ে বেচারির হাত পা জমে এলো। বুকের ভেতর এত জোরে জোরে ধুকভুক করছে, মনে হচ্ছে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। গম্ভীর কণ্ঠে তাপ জিজ্ঞেস করলো। তোর কেন মনে হয়েছে আমি চলে গেছে? জবাব দেওয়ার আগে পেখমের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মাথা রিমঝিম করছে। চোখ তুলে তাকাবে তো দূর কথা, আরো নুয়ে থুতনি বুকের সাথে মিশিয়ে ফেলল। গুজব কেন ছড়িয়েছিস? পেখম তোতলাতে তোতলাতে বলল। আমি মানে আমি মানে কি? সবকিছু তুই নিজের মতো ভেবে নিলেই হবে? সত্য মিথ্যা যাচাই করতে হবে না? জমের হাত থেকে বাঁচার একটাই উপায়, নিজের ভুল স্বীকার করে নেওয়া। পেখম যন্ত্রের মতো একদমে চলে বলল। আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনেও না জেনে কিছু বলবো না, ক্ষমা করে দিন আমায়। তাপ নিঃশব্দে হাসল। পেখমের অনুতপ্ত মুখের দিকে তাকিয়ে একটু সহানুভূতিও হলো। আমার দাদিকে কেন কষ্ট দিচ্ছিস? আমার দাদিকে কষ্ট দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? দাদিকে কেন দেখতে যাচ্ছিস না? যাবো, আমি কালই যাব, সত্যি বলছি। হুম, এখন আমি যাই তাও ভাই। যা। আমি কি তোকে আটকে রেখেছে? হিটলার মির্জা তার সামনে পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে, আবার বলছে, আমি কি তোকে আটকে রেখেছি? তাপকে পাশ কাটিয়ে পেখম দৌড় দিল। তাপ ওকে পালিয়ে যেতে দেখে শব্দ করে হেসে ফেলল। তিন চাচাই বাড়ি ফিরে এসেছে, অথচ তাপ এখনো ফিরেনি। তাহমিনা ছেলের জন্য চিন্তিত হচ্ছে। নূরজাহানের চোখে মুখেও চিন্তার ছাপ। নূরজাহান বড় ছেলেকে জিজ্ঞেস করলেন। আমার নাতি কোথায়? এখনো বাড়ি ফেরেনি কেন? তকির মির্জা জানালেন। তাপ মনে হয় ওর ছোট দাদিকে দেখতে গিয়েছে। তাপ ও বাড়িতে গিয়েছে শুনে নূরজাহান তেমন কিছুই বললেন না। তকির মির্জা লুকাচ্ছিলেন, ভাবছিলেন মা হয়তো রাগারাগি করবে। এই সময় দাদির ফোনে তাওফের কল এলো। নূরজাহান কল তুলে কিছুটা অভিমান নিয়ে বললেন। ওই বাড়িতে যাবি আমাকে বলে গেলে কি না করতাম, নাকি তোকে যেতে দিতাম না? বাবা তাহলে জানিয়ে দিয়েছে। তাপ দাদির অভিমান বুঝতে পেরে বলল। আমি কিন্তু সবার আগে তোমাকে কল করেছিলাম, তুমি নাতিরা গেমস খেলার চক্করের প্রতিবার কল কেটে দিয়েছে। নামে এটা দাদির ফোন হলেও কাজে নাতিদেরই লাগে। একজনের পর একজন এসে গেমস খেলতে নিয়ে যায়। কখন পৌঁছেছিস? সন্ধ্যায়। কয়দিন থাকবি? তাও এসে জানালো। সকালে চলে আসবো। কথাটা শুনে নূরজাহান খুশি হয়েছেন। তাপ দাদির সাথে আরো কতক্ষণ কথা বলল। বড় ছেলে বাড়ি ফিরে মার সাথে দেখা করতে এসেছে। ঘরে গিয়েছিলেন তিনি, কিন্তু স্ত্রী তাকে 1 মিনিটও দাঁড়াতে না দিয়ে ঠেলে মার ঘরে পাঠিয়ে দিয়েছে। ঘরে ঢুকতে ঢুকতে তিনি বললেন। আম্মা, তোমার নাকি আমার সাথে কি কথা আছে? তোর সাথে একা না, তোর বাকি 2 ভাইয়ের সাথেও। ওরা কি ফিরেছে? বলতে পারছি না, কি কথা বলবে? তাওয়াফ এসেছে? হারিস মির্জা খুশি হওয়ার গলায় বললেন। কখন? ছেলেটা কতদিন পরে এসেছে? এর জন্যই তোদের ডাকছি। তুই তো কিচ্ছু কইবি না, কিন্তু তোর ভাইয়েরা যেন আমার নাতির সাথে কোনো রকম দুর্ব্যবহার না করে। ইখতিয়ারকে বোঝানো গেলেও পল্লবের কথায় কিছু বলা যায় না। গোলাপজান সাব কথায় জানিয়ে দিলেন। আমার নাতির অপমান হইলে এই বাড়িতে আমিও থাকুম না। এসব কথা বলো না তো আম্মা, আমি দেখি কি করা যায়। ইখতিয়ারকে বোঝানো গেল। মা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে সে কিছুই বলল না, কিন্তু পল্লব মির্জা ঘরে গিয়ে এসবের জন্য স্ত্রীকে দোষছে। এসবের পিছনে তোর হাত আছে, তাই না? আমার হাত কিভাবে থাকবে? তোমার মাকে তুমি চেনো না? মাই নাতিদের জন্য পাগল। কিসের নাতি? মার এক নাতি আজান, এছাড়া মার আর কোনো নাতি নেই। এই কথা আমাকে না বলে তোমার মাকে গিয়ে বলো।
পল্লব মির্জা রাগান্বিত চোখে স্ত্রীর দিকে তাকালো। জেসমিন গুটিসুটি মেরে গেল। পল্লব মির্জা কিরমির করে বলল, গায়ে তেল হয়ে গেছে তোর? আমার মুখে মুখে সব কথার জবাব দিচ্ছিস? মার মাথা খারাপ হয়ে গেছে, যা খুশি তা করুক, তোকে যেন ওই কুলাঙ্গার ছেলে খাতির যত্ন করতে না দেখি। জেসমিন মুখে জবাব দিতে না পারলেও মনে মনে বলল, কুলাঙ্গার যে কে, তার ব্যবহার আচার আচরণ দেখেই বোঝা যায়। গোলাপজান নাতিসহ দুই ছেলেকে নিয়ে খাবার টেবিলে বসলেন। হারিস মির্জা তাওয়াফের সাথে ভালোভাবেই কথা বলছেন। তাওয়াফ আজকাল কী করছে ইত্যাদি বিষয়। ইখতিয়ার কথা না বললেও এমন কিছু করছে না যাতে তাওয়াফের অপমান হয়। গোলাপজান মেজর ছেলেকে নিয়ে চিন্তায় আছেন। পেখমও মনে মনে ভাবছে, বাবা আজ খাওয়ার টেবিলে না এলেই ভালো হয়। নিজের বাবার থেকে তাওয়াফ ভাইয়ের অপমান সে দেখতে পারবে না। হারিস মির্জা তাওয়াফকে জিজ্ঞেস করলেন, বিয়ে শাদির ব্যাপারে কি মতামত পাত্রী দেখবে? তাপ নিঃশব্দে হাসলো। পেখম দু চোখে মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল। তাপ হালকা স্বরে চাচাকে জানালো। আমার মতামত গুরুজনদের মতামতের সাথেই যাবে। হারিস মির্জা হাসলেন। তাওয়াফের প্রশংসা করতে হয়, লাখে একটা ছেলে। তার নিজের ছেলেটা একসময় তাওয়াফের ভীষণ ভক্ত ছিল। পল্লব মির্জা তখনই খাবার টেবিলে এলেন। পেখম মনে মনে প্রার্থনা করছে বাবা যেন তাওয়াফ ভাইকে কিছুই না বলে। পল্লব মির্জা শব্দ করে চেয়ার টেনে বসলেন। তাওয়াফ ওনার দিকে তাকালো না। দাদি তাকে যত্ন করে খাওয়াচ্ছে। সেও দাদির মন রাখতে সবকিছু একটু একটু খেয়ে যাচ্ছে। ও বউ, তাওয়াফরে আরেকটা মাছ দাও। পল্লব মির্জা তখন বলে উঠলেন। মাছের বাটি এদিকে দাও। পল্লব মির্জা তখন আবার বলে উঠলেন। পেখম আর চোখে তাওয়াফ ভাইয়ের মুখের দিকে দেখল। কোনো পরিবর্তনই আসেনি। গোলাপজান তাওয়াফকে যাই খেতে বলছেন, পল্লব মির্জা সেটা নিজের দিকে নিয়ে আসছেন। বাবার এসব কাণ্ড দেখে পেখমের ভীষণ লজ্জা লাগতে শুরু করলো। বাবা বাচ্চাদের মতো কেন করছে? তাওয়াফ অবশ্য চাচার এসব ছেলে মানুষের কাজকর্ম দেখে খুব কষ্টে হাসি চেপে রাখছে। দাদি, আমার খাওয়া শেষ। গোলাপজানের চোখে পানি এসে গেল। ছেলেটা কিছুই খেলো না। পেখমেরও মনে হলো বাবার যেন তাওয়াফ ভাই উঠে যাচ্ছে। বাবার উপর তার ভীষণ অভিমান হলো। অথচ তাওয়াফের সত্যি পেট ভরে গেছে। দাদির মন রাখতে গিয়ে বরং বেশি খেয়ে ফেলেছে। গোলাপজান রুদ্ধ কণ্ঠে বললেন, কিছুই তো খাইলি না। আমার সত্যিই পেট ভরে গেছে দাদি। তাও ফাঁদ দিয়ে উঠে গেল। গোলাপজান কোনো কথাই বললেন না। আঁচলে চোখের জল মুছলেন। দাদিকে কাঁদতে দেখে পেখমেরও আর খেতে ইচ্ছে করলো না। সে উঠে পড়ল। পল্লব মির্জা মেয়েকে উঠতে দেখে জিজ্ঞেস করলেন, খাবার রেখে উঠেছো কেন মামুনি? পেখম কঠিন গলায় বলল। পেট ভরে গেছে। পল্লব মির্জা না বুঝলো জেসমিন মেয়ের রাগ বুঝলো। মেয়েটা বাপের মতো হয়নি, এটাই স্বস্তি। হারিস মির্জা ছোট্ট ভাইকে বললেন, এসব ছেলে মানুষই কাজ তোকে শোভা পায় না পল্লব। পল্লব মির্জার কোনো অনুতাপ নেই। খেতে খেতে বলল, আমি কি কিছু করেছি? সবার আগে তাও একবার দাদিকে দেখতে এলো। গোলাপজান নিভু নিভু গলায় জিজ্ঞেস করলেন, সত্যি তুই সকালে চলে যাবি? দাদির মুখের দিকে তাকিয়ে তারপর ভীষণ মায়া হলো। বোঝাই যাচ্ছে একটু আগেই দাদি কেঁদেছে। তাই সে বলল, না, সকালে অফিস যাব। অফিস শেষে আবার আপনার কাছে চলে আসবো। আনন্দে গোলাপজানের চোখে পানি এসে গেল। তাপ দাদির মাথায় চুমু দিয়ে বলল, এবার তো আপনার মুক্তোর মতো দামি হাসি দেখতে পাবো দাদি। গোলাপজান নাতনিকে জড়িয়ে ধরে কান্না ভেজে হাসলেন। পেখম দরজার সামনে দাঁড়িয়ে দাদি নাতনির ভালোবাসা দেখে বিড়বিড় করে বলল, দাদির নেওয়াটা মির্জা। পেখম চলে আসছিল। তখনই গোলাপজানের নজর ওর দিকে পড়ে। ওই সেমরি, শুই না যা। পেখম দাঁড়িয়ে পড়ল। দাদি ডেকেছে, ভেতরে না গিয়েও পারবে না। খাবার টেবিলে বাবার এমন কাজে তাওয়াফ ভাইয়ের সামনে পেতে পেখমের ভীষণ লজ্জা করছে। নত মাথায় সে ঘরে ঢুকলো। আমার ওষুধ দেখাইয়া দিয়া যা। পেখম এই কাজে এসেছিল। দাদিকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব তার উপর। দাদির ওষুধ খাওয়া শেষ হলে তাওয়াফ উঠে দাঁড়ালো। দাদি, আপনার ঘুমানোর সময় হয়ে গেছে, এখন আমি চাই। যা ভাই, তুইও ঘুমা গিয়া। দুজন একসাথে ঘর থেকে বেরিয়েছে। পেখম বলবে বলবে করেও বলতে পারছে না। তাওয়াফ অবশ্য পেখমের অস্থিরতা লক্ষ্য করেছে। তারপর সে নিজে থেকে জিজ্ঞেস করলো না। অবশেষে পেখমে জিজ্ঞেস করে ফেললো, তাও ভাই, আপনি কি পাপার উপর রাগ করেছেন? প্রশ্নটা শুনে তাও ভুরু কুচকালো। বলল, রাগ কেন করবো? পেখম প্রশ্নটা ভুল করেছে, তাই সংশোধন করে নিয়ে বলল, রাগ না, আপনি কি কষ্ট পেয়েছেন? পেখম তাওয়াফের দিকে তাকাতে পারছে না। তাওয়াফ মেয়েটার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। কণ্ঠস্বর গম্ভীর রেখে বলল, যাদের কথায় বা কাজে আমি কষ্ট পাবো, আমার জীবনে এমন মানুষের সংখ্যা খুবই কম। তোর বাবাই লিস্টে নেই। যাক, তাওয়াফ ভাই কষ্ট পায়নি। পেখম নিশ্চিন্ত মনে ঘরে ফেরার সময় তটিনীর সাথে দেখা হলো।
সন্ধ্যা থেকে টটিনির মাথা ব্যথা ছিল, তাই সে রুমে ঘুমিয়েছে। খাওয়ার সময় পেখম ওকে ডাকেনি। বেচারি এমনিতেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এখনও নিজের নামটাও মনে করতে পারে না। বাড়ির পরিবেশ আজ একটু অন্যরকম লাগছে। টটিনি পেখমকে ডাকলো। পেখম, শুনে যাও। পেখম এগিয়ে এসে বলল, তোমার মাথা ব্যথা কমেছে? বাড়িতে কি কেউ এসেছে? তাও ভাই এসেছে। টটিনির কপালে ভাঁজ পড়ল। এই তাওব ভাই আবার কে? এইবার এই কাহিনী স্টার জলসা থেকেও প্যাচাল। মাঝখানে নতুন নতুন সব চরিত্র ঢুকে যায়। তাওয়াফকে? তাও ভাইকে চেনো না? আমার কি তাকে চেনা উচিত ছিল? সে কি বিশেষ কেউ? ধরে নিতে পারো। পেখমের চোখ মুখ দেখেই টটিনি যা বোঝার বুঝে নিল। মেয়েরা পছন্দের পুরুষকে নিয়ে কথা বলার সময় যেমন লজ্জা পায়, পেখমও পাচ্ছে। গাল লাল হচ্ছে ওর। কার বিশেষ মানুষে? তোমার? এই কথা শুনে পেখম চোখ বড় বড় করে ফেলে বলল, না না, কি যে বলো তুমি। আমার বিশেষ কেন কেউ হবে? তাওয়াফ ভাই হচ্ছে দাদির বিশেষ মানুষ। দাদি ওনাকে আমাদের সবার থেকে বেশি ভালোবাসে। বাচ্চা মেয়েটাকে টটিনি আর ঘাটালো না। কয়দিন পরও নিজেই বুঝতে পারবে দাদির বিশেষ মানুষ নাকি তার। আচ্ছা, বুঝলাম, কিন্তু সে কে? আমি কি তাকে দেখেছি? টটিনির চোখে তাওয়াব ভাইকে নিয়ে আগ্রহ দেখে পেখমের ভালো লাগলো না। টটিনি কি সে তাওয়াব ভাইয়ের কথা কেন বলবে? কথা ঘুরিয়ে নিয়ে পেখম বলল, তুমি তো খাওনি, তখন ঘুমাচ্ছিলে বলে ডাকিনি। আমি তোমার খাবার নিয়ে এসেছি। পেখম চলে গেলে টটিনি কতক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে পরক্ষণে হেসে ফেলল। তাপ ছেলেটা যেই হোক পেখমের বিশেষ কেউ, এটা ঠিক ধরতে পেরেছে। সেজন্যই তো পেখম ওর ব্যাপারে তাকে বলেনি। পেখম ছেলেটাকে নিয়ে এত বেশি পজিটিভ যে ওর কথা কোনো মেয়ের সাথে বলতেও হিংসাবোধ করে। টটিনি হাসতে হাসতে বলল, বোকা মেয়ে। তোমার ভাই যেই হোক, তাকে দিয়ে আমার কোনো কাজ নেই। আমি এ বাড়িতে কোনো ছেলের চক্করে পড়তে আসিনি। আমার উদ্দেশ্য অন্য কিছু। তোমার বিশেষ মানুষ তোমারই থাকুক, তার দিকে আমার নজর যাবে না। এ বাড়িতে আসার পর মামার সাথে মাত্র একবারই কথা হয়েছে। রাজুটার কথা ভীষণ মনে পড়ছে। রাত গভীর হলে টটিনি ঘর থেকে বেরিয়ে এলো। উদ্দেশ্য ড্রয়িং রুমে এসে ল্যান্ডলাইন থেকে মামাকে কল করবে। এদিক ওদিক তাকিয়ে চোরের মতো হাত পা টিপে টিপে হাঁটছে টটিনি। তাপ দোতলা থেকে মেয়েটাকে দেখলো, তার কপাল কুঁচকে গেল। বাড়িতে চোর ঢুকেছে নাকি? একটা মেয়ে চোর? টটিনি তো জানতো না তাপ নামের ওই ছেলেটা রাতে ঘুমায় না। সে টেলিফোনের কাছে পৌঁছে গেছে, এমন সময় কলিজা কাঁপানো এক কণ্ঠস্বর শুনতে পেল। এই মেয়ে, এই। টটিনি ছট করে উপরের দিকে তাকালো। তাপ দ্রুত পায়ে নিচে আসছে। টটিনি ভাবছে সে কি তোড়ে পালাবে। এই মেয়ে, কি তুমি বাড়ির ভেতরে কিভাবে ঢুকেছ? টটিনি মাথা খাটাচ্ছে। এই ছেলে কে হতে পারে? পেখমের সে বিশেষ মানুষ নয় তো? হ্যাঁ, সেই হবে। নামটা যেন কি বলেছিল? তাপ। টটিনি ভয় না পেলেও ভীতমুখ বানিয়ে কাপা গলায় বলল, আমি আমি এখানেই থাকি। তাপ এতক্ষণে মেয়েটার সামনে এসে দাঁড়িয়েছে। মেয়েটার উত্তর শুনে সন্দিগ্ধ চোখে দেখল, কঠোর গলায় বলল, এখানে থাকি মানে কি? টটিনি ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। সবটাই অবশ্য তার নাটক। প্রায় কেঁদে ফেলবে অবস্থায় বলল, এখানে থাকি মানে এই বাড়িতেই থাকি। তুমি এই বাড়িতে থাকলে আমি জানতাম না? বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। আপনি কাউকে ডেকে জিজ্ঞেস করুন, আমি চোর নই। বলেই টটিনি কেঁদে ফেলল। মেয়েটাকে কাঁদতে দেখে তা আবার কঠোর হলো না। হতে পারে তারই ভুল হয়েছে। এই মেয়ে কোনো চাচির আত্মীয়, এখানে বেড়াতে এসেছে। টটিনি খুব ভালো কান্নার অভিনয় করে। মামা তো বলেই, তোর চোখের পানি দেখলে থানার দারোগা বাবুও মোমের মতো গলে যাবে। কান্নার ফাঁকে ফাঁকে টটিনি ছেলেটাকে দেখছে। পেখমের বিশেষ মানুষ প্রয়োজনের তুলনায় একটু বেশি হ্যান্ডসাম, অস্বীকার করার উপায় নেই। এজন্যই হয়তো পেখম একে লুকিয়ে রাখতে চায়। আচ্ছা ঠিক আছে, কান্না থামাও। টটিনি তারপরও নাক টেনে কেঁদে যাচ্ছে। মনে মনে ভাবছে, আহা আমার কত ট্যালেন্ট। আমি তো তোমাকে কান্না করার মতো কিছু বলিনি। আমার হয়তো বুঝতে ভুল হয়েছে। ছেলেটা দেখতে যেমন সুন্দর, আচার ব্যবহারও তেমনই সুন্দর। এই ছেলে পেখমের বিশেষ মানুষ না হলে সে নিজেই পটিয়ে নিত। যেই মেয়েকে কলেজে যাওয়ার জন্য মুখে পানি ঢেলে ঘুম থেকে তুলতে হয়, আর সেই মেয়ে সবার আগে ঘুম থেকে উঠে পড়েছে। জেসমিন সন্দেহের চোখে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, পেটে পেটে কি শয়তানি পাকাচ্ছিস? আজ এত সকালে কিভাবে উঠে পড়েছিস? এটা কি তারই মা? মেয়ের খারাপ কাজে কথা শোনাতে ছাড়ে না, আবার ভালো কাজেও প্রশংসা করে। এমন মা কে? পেখম চোরা চোখে তাওয়াবকে খুঁজছে। এত সকালে অফিসে চলে যায়নি নিশ্চয়। পেখম টটিনির কাছে এলে টটিনি গতরাতের ঘটনা নিয়ে পেখমকে একটু জ্বালাতে চাইল। সে বলল, জানো পেখম, কাল রাতে ঘুম আসছিল না বলে রুমের বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। তখনই একটা ছেলেকে দেখেছি। ছেলেটা এত সুন্দর কি বলবো, যেমন লম্বা তেমন ফর্সা।
পেখমের বুঝতে বাকি রইল না তটিনী তাওয়াব ভাইকে দেখেছে। তটিনী পেখমের মুখের ভাব লক্ষ্য করে ঠোঁট টিপে হাসছে। ওই ছেলেটাই কি তোমাদের বাড়িতে বেড়াতে এসেছে? ইচ্ছে না থাকলেও পেখমকে উত্তর দিতে হলো। হুম। ওটাই কি তোমার বিশেষ মানুষ? না মানে তোমার দাদির বিশেষ মানুষ? হুম। ছেলেটা কিন্তু অনেক সুন্দর দেখতে। দেখতে সুন্দর হলে কি হবে? কেন? ভীষণ রাগী মানুষ। তুমি কিন্তু ভুলেও তাওয়াব ভাইয়ের সাথে কথা বলতে চেও না। ওনার ব্যবহার অনেক বাজে। ধমক দিয়ে তোমার কলিজা কাঁপিয়ে দেবে। ওই হিটলার মির্জা থেকে যত দূরে থাকতে পারো ততই ভালো, বুঝেছো? তটিনী ঠোঁট টিপে হেসে মাথা নাড়িয়ে বলল। না বাবা, আমার তাহলে ওই ছেলের সামনে যাওয়ার দরকার নেই। রাগী মানুষদের আমার অনেক ভয় লাগে। পেখম স্বস্তি পেল। যাক, কোনোভাবে ফুলকে তাওয়াব ভাইয়ের থেকে দূরে রাখা যাবে। কিন্তু ওই বাড়িতে যে প্রিয়া মেয়েটা আছে, এই মেয়েকে নিয়ে পেখম কি করবে? প্রিয়া রিকশার আশায় রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রতিদিন গাড়ি করে ভার্সিটি যেতে যাওয়া তাওয়াব ভাইকে মানা করে দিয়েছে। যেটুকু সুবিধা সে পাচ্ছে এটাই অনেক বেশি। এর থেকে বেশি সুবিধা নিয়ে ফেললে নিজের সাথেই চোখ পেলাতে পারবে না। রোজ তো এখানে দাঁড়ানোর সাথে সাথে রিকশা পেয়ে যায়। আজ তাহলে কি হলো? 7 অথবা 8 মিনিট অপেক্ষা করে ফেলেছে। এর বেশি অপেক্ষা করলে প্রথম ক্লাস মিস যাবে। রিকশার আশা বাদ দিয়ে প্রিয়া পায়ে হাঁটা ধরল। যে পর্যন্ত যেতে পারে। মাঝপথে রিকশা বা সিএনজি কিছু পেয়ে গেলে উঠে যাবে। প্রিয়া দ্রুত হাঁটছে। ঠিক এই সময় একটা গাড়ি এসে তার গা ঘেঁষে পাশে থামলো। বেচারি ভয় পেয়ে লাফিয়ে ফুটপাতে উঠে গেল। গাড়িটার দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে বড় বড় দম নিতে লাগলো। তখনই জানালার গ্লাস নামিয়ে মাথা বের করে ইলহাম জিজ্ঞেস করলো। ভয় পেয়েছেন নাকি মিস প্রতিবাদী? ইলহামকে দেখে প্রিয়ার রাগ হলো। লোকটা একটুর জন্য তাকে পিষে ফেলছিল। এরকম গায়ের ওপর গাড়ি তুলে দিতে চাইলে যে কোনো সুস্থ মানুষই ভয় পাবে। পাগল হলে অবশ্য মৃত্যু ভয় করবে না। ইলহাম চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে হাসলো, বলল। অ্যাক্সিডেন্ট করতাম না, আমি ভীষণ ভালো ড্রাইভার। প্রিয়া মুখ বাঁকিয়ে বলল। তা তো দেখতেই পারছি। উঠে আসুন মিস। ভুরকুচকে প্রিয়া জিজ্ঞেস করলো। কেন? কেন, কি ভার্সিটি যাবেন না? ভার্সিটিই যাচ্ছি। তাই তো বলছি উঠুন, আপনাকে ড্রপ করে দেই। আপনি কেন ড্রপ করবেন? আমি একা ভার্সিটি যেতে পারি। আমি সেটাও জানি, আপনি একা যেতে পারেন, রোজ একাই যান। আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট গার্ল। কিন্তু একদিন আমার সাথে গেলে নিশ্চয়ই কোনো ক্ষতি হয়ে যাবে না? আমার ভার্সিটি আপনার হসপিটালের পথে পড়ে না। ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার জন্য আজ না হয় একটু ঘুরে গেলাম। ইলহামের মুখ হাসি হাসি। প্রিয়া কপাল কুচকে কিছু একটা ভেবে গাড়িতে উঠে বসলো। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তার উপর রাস্তায় আজ কোনো রিকশার দেখা নেই। কেউ যেচে সাহায্য করতে চাইলে সে কেন আপত্তি করবে? রোজ রোজ তো আর সাহায্য নেবে না। একদিন ওনার সাথে যাওয়াই যায়। প্রিয়াকে গভীর ভাবনায় ডুবে থাকতে দেখে ইলহাম হাসি হাসি মুখে বলল। আমার গাড়ি আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। প্রিয়া ইলহামের দিকে তাকিয়ে বোকার মতো বলল। মানে? ইলহাম চোখে আবার সানগ্লাস পরে নিল। সামান্য অপ্রসন্ন গলায় বলল। আপনি এত মানে মানে জিজ্ঞেস করেন কেন? সব কথাই কি কম বুঝেন? প্রিয়া চোখ কঠিন করে ফেলল। লোকটা কি তাকে অপমান করার জন্য গাড়িতে তুলেছে? কাট কাট গলায় প্রিয়া বলল। নিজে হেয়ালি করে কথা বলি না তো, তাই অন্যের হেয়ালি কথা কমই বুঝি। প্রিয়া রেগে যাচ্ছে বুঝতে পেরে ইলহাম আর খেপালো না। শর্ট টেম্পার মেয়ে, বেশি না ঘাটানোই মঙ্গল। ইলহাম গাড়ি স্টার্ট দিচ্ছে না। কতক্ষণ বসে থাকার পর প্রিয়া বলল। এখনো যাচ্ছেন না কেন? ইলহাম সিট বেল্টের দিকে ইশারা করে বলল। সেফটি ফার্স্ট ম্যাম। প্রিয়া চেষ্টা করেও সিট বেল্ট লাগাতে পারছে না। এসবে অভ্যাস নেই তার। জীবনে কয়বারই গাড়িতে উঠেছে। ইলহাম ধৈর্য ধরে দেখছে মেয়েটা কতক্ষণ নিজে নিজে চেষ্টা করে যেতে পারে। তার কাছে সাহায্য চাইলে নিশ্চয়ই যাবে না, পাশেই বসে আছে। এই মেয়েকে সাহায্য করার কথা বললে 100 কথা শোনাবে। দিন তো, আমি করে দিচ্ছি। প্রিয়া না করা বা আপত্তি জানানোর আগে ইলহাম নিজের সিট ছেড়ে প্রিয়ার দিকে এগিয়ে এসে সিট বেল্ট ওর হাত থেকে নিয়ে নিজেই লাগিয়ে দিল। প্রিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ইলহাম মুহূর্তে আবার নিজের সিটে ফিরে গেল। কিন্তু প্রিয়া এখনো নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। কি হলো এটা? ক্লাসে পেখমের মন লাগেনি। কখন ছুটি হবে, কখন বাড়ি যাবে, এই অপেক্ষাতেই ক্লাসগুলো শেষ করে ফেললো। ফেরার সময় দৃষ্টিকেও আসতে জোর করেছিল, কিন্তু দৃষ্টি রাজি হয়নি। পেখম রাগ করে বলেছে। তাও ভাই আমাদের বাড়িতে যেতে পারলে তোর যেতে সমস্যা কি? আমি কি বলেছি আমার কোনো সমস্যা? তাহলে কেন যাবি না? যাব তো বিয়ের সময়। কথাটা শুনে পেখমের মেজাজ গরম হয়ে গেল। দুম করে বৃষ্টির পিঠে এক কিল বসালো। দাদি কি কম ছিল? এখন এই হারামিও তার বিয়ে নিয়ে পড়েছে। ড্রয়িং রুমে বসে আলিশ বা ফোনে গেমস খেলছে। আশেপাশে কেউ নেই।
তটিনী এই সুযোগ হাতছাড়া করলো না। আলিশবাকে নানান কথায় ভুলিয়ে ঘরে পাঠিয়ে দিল। ফোনটা হাতে নিয়ে এসে মামাকে কল করলো। হ্যালো মামা, আমি টটিনি। মা আমার, কেমন আছিস তুই? ভালো। বেশি কথা বলতে পারবো না মামা, কাজের কথা শোনো। বল মা বল, কিন্তু তার আগে তুই শুধু ঠিকানা বল। তুই কোথায় আছিস? আমি তোকে খুঁজে বের করে নিব। খুঁজে বের করে কি করবে? এখনো হাতে কিছু আসেনি। এত কষ্টের পরও খালি হাতে ফেরত যাব না মামা। পেখম সারাটা দিন চেত পাখির মতো কাটালো। আজকে সন্ধ্যা হতে এত সময় লাগছে কেন? কখন সন্ধ্যা হবে? তটিনী মেয়েটার ব্যাকুলতা দেখেও কিছুই বলল না। এই মেয়ে গেছে, তাও নিজের কথা রেখে আজও ছোট দাদির কাছে এসেছে। আজকেও সে ওই বাড়িতে থাকবে শুনে তার নিজের দাদি রাগ করে ফোন তোলা বন্ধ করে দিয়েছে। পেখম কান খাড়া করে বসেছিল, কখন কলিং বেল বাজবে। তার সন্দেহ ছিল আজ হিটলার মির্জা আসবে না। দাদি শুধু শুধু অপেক্ষা করছে। শেষ পর্যন্ত দাদির অপেক্ষা বিফলে যাবে। যখনই কলিং বেল বেজে উঠল, পেখম হুড়মুড়িয়ে উঠে উস্টা খেতে খেতে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সামনে তাওব ভাইকে দেখে পেখমের চোখ মুখ ঝলমল করে উঠল। তাওব কিছুটা আশ্চর্য হয়েছে। একবার সুইচ টিপেছে মাত্র। পেখম কি দরজা খুলে দেওয়ার অপেক্ষাতেই বসেছিল? দাদি মনে করেছিল আজ আপনি আসবেন না। দাদি মনে করেছিল, হুম। কিন্তু আমি চলে এসেছি। তাওব মৃদু হেসে বলল। পেখম পথ আটকে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাওব ওকে সরতে বলছে না। দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে পেখমকে দেখছে। পেখম নিজেও বুঝতে পারছে না হিটলার মির্জা এসেছে, এখন তার এত বেশি খুশি কেন লাগছে। দাদির মন ভাঙেনি এজন্য, এই কারণই হবে। না হলে তার খুশি হওয়ার আর কোনো কারণ নেই। আলায়া আলিশবা তাওয়াফকে ওদের খেলার সাথে বানিয়ে নিয়েছে। তাদের ভাইয়ের পুতুল খেলার বয়স আরও 2 যুগ আগে পেরিয়ে গেছে। এটা ওদের কে বোঝাবে? আলায়া তাওয়াফের ফোনে কার্টুন দেখছে। আলিশবা খেলার মাঝখানে তার খেলনা চিরুনি দিয়ে তাওয়াফের চুল আশ্রয় দিচ্ছে। পুতুলের ছোট ছোট ক্লিপ তাওয়াফের চুলে লাগিয়ে দিচ্ছে। তাওয়াফ আলিশবাকে বাধা দিচ্ছে না। আজকের জন্য এই ছোট বোন দুইটা তাকে পাবে, কাল হয়তো সে ওদের মিস করবে। দূর থেকে ওদের দেখিয়ে জেসমিন বড় ভাবিকে বলল, ভাবি দেখো, বাচ্চাদের সাথে মিশে তায়েব কেমন বাচ্চাদের মতো হয়ে গেছে। ওর জায়গায় আমার মেয়েটা হলে এতক্ষণে ধমক দিয়ে মেয়ে দুইটার কলিজা কাঁপিয়ে দিত। অথচ তায়েব মুখ দিয়ে একটা টু শব্দও বের করছে না। ছেলেটার ধৈর্য আছে। তাওয়াফকে নিয়ে আমারও গর্ব হয়। তাহমিনা ভাবি ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। হাতে কি জোর নাই তোর? পা টিপ্পা দিতে কইছি, হাতাইতেও না। বিরক্ত পেখম কি এর জন্য এসেছিল আর দাদি তাকে কোন কাজে লাগিয়ে দিয়েছে। হিটলার মির্জা এই ঘরে আছে ভেবে পেখম দাদির ঘরের সামনে দিয়ে চক্কর লাগিয়েছিল, কিন্তু দাদি তাকে দেখে ডেকে এনে সেবা করাই লাগিয়ে দিয়েছে। পেখম এখন নিজের হাতই ব্যথা করছে। কিরে, পা টিপোস না কেন? অলস ভঙ্গিতে। টিপছি তো দাদি, আর কত জোরে দিব? জোরে দিতে দিতে পা ভেঙে ফেলেও তো আবার চিৎকার চেঁচামেচি শুরু করবে। পেখম বলল। গোলাপজান পান চিবোতে চিবোতে বললেন, খালি চটাং চটাং কথা কইয়াও শিখছস, কাজের কাজ তো কিছুই পারস না। আমার এত কাজ পারতে হবেও না। জামাই বাড়ি তো তোরে বসায়ে খাওয়াইতে নিয়ে যাবে। তখনই দরজায় তাওয়াফ এলো। ভেতরে ঢোকার আগে গলায় শব্দ করলো। পেখম ঝট করে তাওয়াফ ভাইয়ের দিকে তাকালো। তার কথা শুনে ফেলেনি তো? আসবো দাদি? আয় ভাই, আমার ঘরে আসতে তোর অনুমতি লাগবো? গোলাপজান হেলান দেওয়া থেকে পিঠ সোজা করে বসলেন। তাওয়াফ ভেতরে এলো। পেখমের দিকে এক নজর দেখে দাদির স্বাস্থ্যের কথা জানতে চাইল। আপনি কি অসুস্থ বোধ করছেন দাদি? অসুস্থ কিছু না, বুইরা পা দুইটা ব্যথা করে। এই হইতা হতচ্ছাড়িরে টিপতে কইছি, কিন্তু হ্যাঁ গায়ে জোর নাই। পেখম মাথা নিচু করে রেখেছে, মনে মনে দোয়া করছে বুড়ির পা ব্যথা যেন কোনোদিনও ভালো না হয়। এত কাজ করিয়ে নেওয়ার পরও একটু সুনাম বলে না। তাওয়াফ দাদির পায়ের কাছে পেখমের সামনাসামনি বসলো। পেখম একবার মুখ তুলে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। আমি পা টিপে দিই দাদি? তুই দিবি না রে ভাই, তোর কষ্ট করতে হইব না। কষ্ট কি দাদি? আপনার সেবা করে পুনম একা সব পাচ্ছে, আজ আমি একটু সবের ভাগিদার হই। তাওয়াফ ভাইয়ের মুখে পুনম ডাক শুনে তার এই অপছন্দের নামটা ভালো লাগতে শুরু করলো। বাবার দেওয়া পেখম নামটাই তার কাছে সুন্দর মনে হতো। পুনার নাম বড় দাদি দিয়েছে তাই কিছু বলতে পারেনি। এই নাম সে খুব একটা পছন্দ করতো না। কেউ নাম জিজ্ঞেস করলে সবসময় পেখমই বলতো। তাওয়াফ ভাইয়ের মুখে এই নাম এত সুন্দর শোনালো কেন? গোলাপজাম পেখমের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বললেন, সোয়াব সোয়াব পাওনের জন্য এই কামসোর মাইয়া আমার সেবা করে নাকি? ওরে দিয়া জোর করে করাই।
পেখম ইচ্ছে করলে একটা লাথি এনে বুড়ির পা ভেঙে দেই। এত সেবা করেও মন পায় না। পেখম দাদির এক পা টিপছে, তাও অন্য পা। দুজনের মাঝে দূরত্ব 1 হাত। তাও ভাইকে এতটা কাছ থেকে পেখম কখনো দেখেনি। তাও পেখমকে তাকে চোরা চোখে দেখতে দেখলো। মনে মনে হাসলো সে। পেখম হিটলার মির্জাকে দেখতে চাচ্ছে না, তবুও কেন বারবার চোখ চলে যাচ্ছে। তুই বিয়া করবি না রে ভাই? শুনছি বড় বুড়ি নাকি পাত্রী চাপতে দেখতাছে। দাদির মাথায় মাঝে মাঝে আমার বিয়ের ভোজ যাবে। জীবনে কোনো দিন তোর দাদির সাথে আমি একমত হই নাই, কিন্তু এইবার আমিও চাই তুই বিয়া কর। মরার আগে তোর বউ দেখে যামো, এইটাই আমার শেষ ইচ্ছা। পেখম মাথা নিচু রেখে দাদি নাতনির কথা শুনছে। তাওব ভাইয়ের বিয়ে নিয়ে সবার কত মাথা ব্যথা। তাওব ভাই দেখতে শুনতে যথেষ্ট ভালো। এখন তো অফিসে যাওয়াও শুরু করেছে। অনায়াসে সুন্দরী পাত্রী পেয়ে যাবে। তাওব পেখমের দিকে চেয়ে দাদির কথা জবাবে বলল, বিয়ে তো করতে চাই দাদি, তবে যাকে বউ বানাতে চাই তার এখনো বিয়ের বয়স হয় নাই। এই কথা শুনে পেখম চট করে তাওফের দিকে তাকালো। দুজনে চোখাচোখি হয়ে গেলেও পেখম চোখ নামালো না। তার মানে তাওব ভাইয়ের পছন্দের কেউ আছে। সেই মেয়ের জন্যই উনি এখনো বিয়ে করছে না। এই কথাটা জেনে পেখমের কেনই যেন কান্না পেয়ে গেল। গোলাপজান বললেন, মাইয়া কি তোর পছন্দ করা আছে? বিয়ের বয়স হইছে না? বয়স কত ওই মেয়ের? তাও পেখমের রিয়াকশন দেখতে চাচ্ছিল, যা সে দেখে নিয়েছে। তোর দাদার সাথে যখন আমার বিয়ে হয়েছে তখন আমার বয়স কত ছিল জানো? 16। তোর বুইরা দাদা শহরে ঘর সংসার রাইখাও আমার বাপ মারে নানান কিচ্ছু বুঝাইয়া আমারে বিয়া করছে। আমি কি সতীনওয়ালা ঘরে ওই বুইরা বাড়ার সাথে সংসার করছি না? পেখম ঠোঁট কামড়ে মুখ ভেঙালো। দাদাকে সে যতই ভালোবাসুক, দাদার 2টা বিয়ে কখনোই ভালো চোখে দেখতে পারবে না। বড় দাদিকে দাদাজান ঠকিয়েছে। তার সহানুভূতি সবসময় বড় দাদির জন্যই কাজ করে। তাও পেখমের মুখ ভেঙছে না দেখে নিঃশব্দে হাসলো। দাদাজানের 2 বিয়ে করাটা পেখমের পছন্দ না, এটা তাওফও জানে। দাদির পা টিপতে টিপতে বেখেয়ালে তাওফ ভাইয়ের হাতে হাত লেগে গেলে পেখম ঝট করে তার হাত সরিয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। তাওফ চোখ তুলে পেখমের দিকে দেখলে পেখম কিছু না বলেই রুম থেকে ছুটে বেরিয়ে গেল। পেখমের এমন কাজে গোলাপজান বিরক্ত কণ্ঠে বললেন, এই কাম চোর যে আমার পোলার ঘরে কই থেকে জন্ম নিল? বাপটাও তো কম না, আল্লাহ দিয়া দিয়া মেয়েরে মাথায় তুলছে। একটা কাজ কামও পারে না। পরের বাড়ি গিয়া এই মাইয়া কেমনে সংসার করব? বাইরে বেরিয়ে এসে পেখম ভাবছে এমনটা কেন করলো সে। হাতে হাত লাগতেই পারে, কিন্তু সে পালিয়ে কেন এলো? তাওব ভাই কি ভাবছেন? নিজের এমন কাজে পেখমের রাগে শেষ রইল না। চুল ছিটতে ইচ্ছে করছে। আজকাল তার কি হয়েছে? এরকম উদ্ভট আচরণ কেন করছে? তাওব ভাই সামনে থাকলে সবকিছু কেমন এলোমেলো হয়ে যায়। পল্লবটারে কত কই, মাইয়া বড় হইছে, ছেলে দেখা শুরু কর, আমার কথা কানে নিলে তো। তাওব আলতো হাতে দাদির পা টিপে দিতে দিতে বলল, পুনমের এখনো বিয়ের বয়স হয়নি দাদি। আগে আকৃতি ইরানের বিয়ে হবে। পুনম তো ওদের কত ছোট। ছোট থাকলেও তো এইটাই শয়তান বেশি, সারাদিন আমারে জ্বালায়। দাদির মুখের দিকে তাকিয়ে তাওব হাসল। দাদির বিরক্তিতেও পেখমের জন্য ভালোবাসা দেখা যাচ্ছে। তাওব সকালে সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। পেখম ফোন সহ ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল, কিন্তু এখন অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছে, মনে নেই। উঠে যখন দেখলো তাওব ভাই চলে গেছে, তার মার সাথে রাগারাগি করা ছাড়া আর কিছু করার থাকলো না। তুমি আমাকে কেন ডাকলে না? কত দেরি হয়ে গেছে, আজকে কলেজে যেতে পারবো? জেসমিন বিরক্ত মুখে বললেন, আমি তোর আর তোর বাপের দাসীবাদী না। প্রতিদিন কেন ডেকে তুলতে হবে? একদিন নিজে নিজে উঠতে পারিস না? পেখম কি রাগ দেখাবে? মা উল্টো রাগ দেখাচ্ছে। তটিনী অবশ্য পেখমের মনের অবস্থা বুঝতে পেরেছে যে অন্য কেউ পারেনি। পেখম কলেজে এসে বোম ফাটালো। রাত থেকে কথাটা পেটে চেপে রেখেছে। ফোনে বলে দৃষ্টির রিয়াকশন দেখতে পেত না, তাই সামনাসামনি বলার অপেক্ষা করছে। তাওব ভাইয়ের পছন্দের মানুষ আছে, উনি একটা মেয়েকে পছন্দ করেন। সে যতটা আগ্রহ উদ্দীপনা নিয়ে কথাটা বলেছে, দৃষ্টির থেকে ততটাই ঠান্ডা রিয়াকশন পেয়েছে। এরকমটা হওয়ার তো কথা ছিল না। দৃষ্টি কি ভালো করে শুনেনি? শুনে নিশ্চয়ই চিৎকার করে লাফিয়ে উঠত। আমি কি বলেছি? শুনেছিস তুই? ক্লাস শেষ, স্যার বেরিয়ে গেছে। দৃষ্টি নিজের ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো। ওকে ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখে পেখমা ব্যাগ নিয়ে পেছনে ছুটলো। কিরে, আমি কি বলেছি শুনেছিস? দৃষ্টি দায়সারা কণ্ঠে জবাব দিল,
শুনেছি, তবে বিশ্বাস করিনি। পেখমের মুখ লটকে গেল। দৃষ্টি পেখমের কথা বিশ্বাস করেনি। ইলহাম ভাইয়ের কথা বললেও মানা যেত, কিন্তু তাওব ভাই অসম্ভব। দৃষ্টি তার কথা বিশ্বাস করছে না দেখে পেখম কসম কেটে বলল, সত্যি বলছি, আমি একদম সত্যি, 3 সত্যি। কিরা কেটে অন্তত পেখম মিথ্যা বলবে না। দৃষ্টি তারপরে সন্দেহের চোখে তাকালো, প্রশ্ন করলো, তুই কিভাবে জেনেছিস? তাও ভাই নিজে বলেছে। দৃষ্টির কপালে ভাঁজ পড়ল, অবিশ্বাস্য গলায় বলল, কাকে বলেছে? তোকে? কিরকম গাধার মতো প্রশ্ন। তারপরও পেখম ধৈর্য ধরে বলল, আমায় কেন বলবে? দাদিকে বলেছে। আমিও তখন দাদির ঘরেই ছিলাম। দাদি ওনার বিয়ের কথা তুলেছিল। তখনই তাওয়াব ভাই এই কথা বলেছে, উনি যাকে বিয়ে করতে চান তার নাকি এখনো বিয়ের বয়স হয়নি। এর মানে কি বোঝায়? তাওব ভাইয়েরও পছন্দের মানুষ থাকতে পারে? দৃষ্টির বিশ্বাস করতে ইচ্ছা করছে না। তাদের যে শাসনের উপর রাখে, এরকম শাসন গার্লফ্রেন্ডকে করলে দুদিনের সম্পর্ক টিকবে না। পেখম নিজের গোয়েন্দাগিরি চালু করে বলল, মেয়েটাকে খুঁজে বের করতে হবে। তুই ওই মেয়েকে খুঁজে বের করে কি করবি? পেখম অবাক হওয়া গলায় বলল, ও মা, দেখবো না? তুই দেখে কি করবি? পেখম বিরক্ত হচ্ছে। দৃষ্টিটা একটা গাধি। তাওব ভাই কোন মেয়েটাকে পছন্দ করে এটা না দেখে তার মন শান্ত হবে না। যদিও রাতে এই সত্যটা মেনে নিতে কষ্ট হচ্ছিল, তবে মনকে অনেক বুঝিয়েছে। তাওব ভাইয়ের গার্লফ্রেন্ড থাকতেই পারে, এতে তার খারাপ লাগার কিছু নেই। দৃষ্টি মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে মাথা ঘামাতে চায় না। তাওব ভাইয়ের ব্যাপারে তো আরো আগে না। তোর মন চাইলে তুই খোঁজ খবর নে। আমার বাবা অত শখ নেই। তাওফ ভাই জানতে পারলে মাথার উপর থেকে তুলে আছাড় মারবে। ওদের কথার মাঝে রনিকে লোবানের সাথে দেখা গেল। হারামজাদা লোবানের সাথে প্রেম করছে। লোবানা মেয়েটাও কেমন, এরকম একটা ছেলের সাথে কোন বুঝে প্রেম করে? পেখম ওদিকে তাকিয়ে না কুচিয়ে বলল, লুবনার চয়েস শেষমেশ রনির সাথে। দৃষ্টি মেয়েকে বুঝতে পারে না। রনি যখন কুত্তা পাগল হয়ে ওর পেছনে ঘুরতো তখনও ভালো লাগেনি। এখন রনি ওর পিছে ছেড়ে লোবানের সাথে প্রেম করছে, এটাও ভালো লাগছে না। তুই কি জেলাস হচ্ছিলি? দৃষ্টির কথা শুনে পেখম ওদের থেকে চোখ সরিয়ে আনলো, জিজ্ঞেস করলো, কেন জেলাস হবো? এই যে রনি তোর পিছু ছেড়ে লুবনার সাথে রিলেশন করছে। পেখম বমি করে দেওয়ার মতো অভিনয় করে বলল, ওই কুত্তার জন্য আমি জেলাস হব? বোন হয়ে তুই আমাকে এইটুকুই চিনলি? ছি দৃষ্টি, তোর থেকে অন্তত আমি এমনটা আশা করিনি। পেখমের নাটক দেখে দৃষ্টি মুখ বাঁকালো, ড্রামা কুইন। তাহলে সারাক্ষণ ওদের সমালোচনা কেন করিস? তোর সাথে তো আলোচনাও করা যায় না। আমার এখনো একটা বিষয় খটকা যাচ্ছে না, রনি কুত্তার লেজ হঠাৎ তারের মতো সোজা কি করে হয়ে গেল? প্রিন্সিপালের কাছে বিচার দিয়েও যেখানে কোনো সমাধান পাইনি, সেই জায়গায় নিজে নিজে কুত্তাটার বোধ বুদ্ধি জাগ্রত হয়েছে, এটা তুই বিশ্বাস করিস? খটকা দৃষ্টিরও কম লাগেনি। এর জ্বালায় পেখমের কলেজ ছেড়ে দেওয়ার অবস্থা হয়েছিল। ঠোঁট কামড়ে ভাবুক মুখে দৃষ্টি বলল, রনিকে জিজ্ঞেস করবি কেন ও তোর পিছু ছেড়ে দিয়েছে? পেখম চোখ বড় বড় করে ফেললো। পাগল নাকি? পুরান মুদ্রা খুঁচিয়ে কেন শুধু শুধু নতুন করে ঝামেলায় পড়বে? দরকার নেই বোন, আমার এই জীবনে আমি অনেক খুশি আছি। তাহলে খটকা ফটকাও বাদ দে। এই কাজের থেকেও গুরুত্বপূর্ণ আমাদের আরো কাজ আছে। কলেজ ছুটি হলে গাড়িতে বসে পেখম ড্রাইভার আঙ্কেলকে বলল, আঙ্কেল, আমার একটা কথা রাখবেন? কি কথা মামুনি? আগে বলেন রাখবেন কিনা। যদি কথা দেন তাহলেই বলবো। পেখমের মাথায় কখন কি এসে যায় না জেনে কথা দেওয়াটা রিস্কের ব্যাপার। তারপরও পেখমের মুখের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা বলো, কথা দিলাম। পেখম খুশি হয়ে গেল, দাঁত বের করে হেসে বলল, এখান থেকে আমরা বড় দাদিদের ওখানে যাব, পাপা জানতে পারবে না। আমি এখন পাপাকে কল করে বলবো দরকারি কিছু নোটস নিতে বান্ধবীর বাসায় যাচ্ছি, ফিরতে একটু লেট হবে। ড্রাইভার আঙ্কেল আমতা আমতা করে বললেন, বাবার সাথে মিথ্যা বলবা মামুনি? মিথ্যা আমি বলবো? আপনার পাপ হবে না। আপনি শুধু নিজে থেকে পাপাকে কিছুই বলবেন না, পাপা আপনাকে জিজ্ঞেস করবে না, আমি জানি। ড্রাইভার আঙ্কেল দোনমনো করছে দেখে পেখম ঠোঁট কুলিয়ে আদুরে গলায় রিকোয়েস্ট করতে লাগলো, প্লিজ আঙ্কেল, আপনি কিন্তু কথা দিয়েছেন। আমি তো অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে মিথ্যে বলছি না। বড় দাদি আমায় কত ভালোবাসে, আমাকে না দেখলে কষ্ট পায়। বুড়া একটা মানুষের খুশির জন্য একটু মিথ্যে বলে কি হবে? তোমার কথা কি আমি ফেলতে পারবো মামুনি? স্যারকে আমি কিছুই জানাবো না। নূরজান পেখমকে দেখে অভিমানে মুখ ফিরিয়ে নিলেন। পেখমের সাথে কথা না বলেই চলে যাচ্ছিলেন।
পেখম দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরল। আমাকে দেখেও কোথায় যাচ্ছ তুমি? কথা বলছো না কেন? স্যার আমাকে, আমি কি তোর আপন দাদি? আমার কাছে কেন এসেছিস? পেখম দাদিকে ছাড়লো না, শক্ত করে ধরে থাকলো, আহ্লাদ করে বলল। তুমি আমার সাথে কথা না বললে আমি অনেক দুঃখ পাবো। পেখম কি করবে? বাবা তাকে এ বাড়িতে আসতে দিতে চায় না। সে না এলে বড় দাদি কষ্ট পায়। অনেক কষ্টে পেখম দাদির অভিমান ভাঙাতে সফল হয়েছে। দাদির সাথে কথা বলতে বলতে আর চোখে মেয়েটাকে খুঁজছে। তাহমিনা এসে জিজ্ঞেস করলো পেখম কিছু খাবে কিনা। পেখম জানালো। এখন না, একটু পর খাবো। সে দাদিকে ছেড়ে বড় মার পেছন পেছন রান্নাঘরে চলে এলো। ওকে দেখে চাকিয়ে জিজ্ঞেস করলো। কি খাবি পেখম? এখন কিছু খাবো না মেজমা। তাহলে রান্না করে তোর কি কাজ? তোমরা কি করো দেখতে এসেছি। নানান বিষয়ে বড় মা মেজমার সাথে কথা বলে শেষে ইনিয়ে বিনিয়ে বাড়িতে যে মেয়েটা থাকছে তার কথা জিজ্ঞেস করলো। তাওব ভাই কি মেয়েটাকে বিয়ে করতে চায়? তো তাওব ভাই যে বললো উনি যাকে বিয়ে করবেন তার এখনো বিয়ের বয়স হয়নি। ওই মেয়েটা তো কত বড়, তাহলে বিয়ের বয়স কেন হবে না? প্রিয়া সম্পর্কে পেখমের কৌতূহল দেখে তাহমিনা হাসলো। প্রিয়ার সাথে তুই এখনো বন্ধুত্ব করিসনি? পেখম মুখ মুচড়িয়ে বলল। ওই মেয়ের সাথে আমি কেন বন্ধুত্ব করব? প্রিয়া ভীষণ ভালো মেয়ে, ওকে তুই শুধু শুধু হিংসা করছিস পাগল। তোর জায়গা কি ও নিতে পারবে? ওই মেয়ের হয়ে বড় মাকে কথা বলতে শুনে পেখম মনে মনে বলল। নিতে পারবে না? অলরেডি নিয়ে ফেলেছে। তুমি এখন থেকেই কেমন ছেলের বউয়ের হয়ে কথা বলছো। বাড়িতে আসতে না আসতে তোমার মন জয় করে নিয়েছে। কি চালু মেয়ে দেখেছো? মুখে বলল। ওরা কবে যাবে? তাহমিনা পেখমের হাত ধরে আগুনের কাছ থেকে নিয়ে এলো। ফ্রিজ থেকে আপেল বের করে ধুয়ে পেখমকে খেতে দিল। প্রিয়ার সাথে বন্ধুত্ব করে নে পুনম, মা ছাড়া মেয়েটার কেউ নেই। তাও ওকে আকৃতির মতোই ভালোবাসে, তাই আমাদের সাথে থাকতে নিয়ে এসেছে। সব কথার মাঝে পেখম একটা কথাকে বেশি গুরুত্ব দিল। বড় কুচকে জানতে চাইল। তাও ভাই ওই মেয়েকে বোনের মতো দেখে। তাহমিনা দীর্ঘশ্বাস ফেলে বলল। কারণ ওই মেয়ের ভাইয়ের জন্যই আমার ছেলেটা বেঁচে আছে। নিজের জীবন দিয়ে ওই ছেলেটা বন্ধুকে বাঁচিয়েছে। এখন তুই বল, যে বন্ধু তোর জন্য জীবন দিবে তুই তার মা বোনের জন্য কি করবি? পেখম এই ব্যাপারে কিছুই জানতো না। না জেনেই মনের মধ্যে একটা ধারণা পুষে নিয়েছে। তাওব ভাই কেন এই মেয়েটার এত বেশি খেয়াল রাখে এবার বুঝতে পেরেছে। পেখম বড় মাকে বলল। বড় মা, আমি একটু আসি। কোথায় যাচ্ছিস? যেতে যেতেই পেখম উত্তর দিল। তোমার ছেলের নতুন বোনের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছি। তটিনী এ বাড়িতে থাকছে অনেকদিনই হয়েছে, কিন্তু এর মাঝে সে কখনো দোতলায় যায়নি। আজ পেখম বাড়িতে নেই, আলায় আলিশবা স্কুলে। সে রান্নাঘরে শুকে দিল। নাজমাকে দেখে জিজ্ঞেস করলো। কিছু লাগবে তোমার? না আন্টি, আমি একটু আপনাদের বাড়িটা ঘুরে দেখি। নাজমা হেসে পড়ল। বাড়ি দেখতে এতে আবার অনুমতি লাগবে? তটিনী মিষ্টি করে হাসলো। মায়েরা মনে হয় এমনই হয়। তার মায়ের চেহারা ভালো করে মনে নেই, অনেক ছোটবেলা মারা গেছে। তটিনী দোতলায় উঠে এলো। বুড়িটা আশেপাশে নেই। তাকে দেখলে এই বুড়ি হা হতা শুরু করে, যেন এ বাড়ির সব চাল খেয়ে খেলছে। বারান্দা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। কিসের শব্দ ওটা? কান খাড়া করে শোনার চেষ্টা করলো। গিটারের শব্দ হবে হয়তো। কে বাজাচ্ছে? তবে যে বাজাক, ভীষণ সুন্দর বাজাচ্ছে। তটিনী শব্দ করে এগিয়ে এলো। আজানের ঘরের সামনে এসে দাঁড়ালো। এই ছেলেটাই মনে হয় দোতলার ওই ছেলে পেখম যার কথা প্রায় বলে, যে কখনো নিচে নামে না। দরজার সামনে দাঁড়ানো মেয়েটার দিকে চোখ যেতে আজান গিটার বাজানো বন্ধ করে দিল। তটিনী তখনই বলে উঠল। থামলেন কেন? শুনতে ভালো লাগছিল। আপনি কে? আমি ফুল। ফুল? এটাই তাহলে ওই মেয়ে যাকে বাবা বাড়িতে নিয়ে এসেছে। পেখম বলেছিল মেয়েটা নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আজান সন্ধিয়ান চোখে মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত দেখলো। তটিনী ছেলেটাকেও দেখছে। বিছানার উপর বসে আছে, তাই হাইট বোঝা যাচ্ছে না। তবে দেখতে শুনতে খারাপ না। ছেলেরা ফর্সা হলে ভালো লাগে না, তবে এই ছেলেকে লাগছে। মুখে চাপ দাড়ি, চোখ জোড়া সমুদ্রের মতো গভীর, ভীষণ নিষ্পাপ। আপনার স্মৃতিশক্তি ফিরেছে? আজানের এমন প্রশ্নে তটিনী আশ্চর্য চোখে কতক্ষণ তাকিয়ে রইল। ছেলেটার মাসুম চেহারের সাথে কথাবার্তার কোনো মিলই নেই। কথা তো নয়, যেন তীর ছুটছে।
অবলা মেয়ার হওয়ার ভান করে মাথা নিচু করে ফেলে ধিমি স্বরে তটিনী বলল, হুম। আজান জানে কারোর সাথে এমন কঠিন ব্যবহার করা ঠিক না, কিন্তু এই মেয়েকে তারা চেনে না। মেয়েটা সত্যি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এমন কোনো প্রমাণ নেই। যেহেতু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি, কে জানে মনে মনে কোন উদ্দেশ্য নিয়ে তাদের বাড়িতে এসেছে। আজানের কাছে সবার আগে তার পরিবারের সুরক্ষা গুরুত্বপূর্ণ। পরপর কয়েকবার দরজায় নক হলে তাওয়াব বলল, এসো। আজিজ চিন্তিত মুখে ভেতরে ঢুকলো। তাওয়াব তখনও মনোযোগ দিয়ে একটা ফাইল দেখছে। আজিজ দাঁড়িয়ে আছে, স্যার তো মনে হয় ব্যস্ত। আজিজ চুপ করে আছে দেখে ফাইল থেকে চোখ না তুলে তাওয়াব বলল, বলো আজিজ, কাজে তো এসছো নাকি? জি স্যার। তাহলে কাজের কথাটা বলতে এত দেরি করছো কেন? আজিজ হাত কচলালো, কাচুমাচু মুখে বলল, স্যার আপনার চাচা এসেছেন। কোন চাচা? পল্লব মির্জা, বাহিরে উনি ঝামেলা করছেন। তাও ফাইল বন্ধ করে রেখে চোখ থেকে পাওয়ার চশমা খুলে আজিজের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ঝামেলা কেন করছে? বড় স্যারের সাথে দেখা করতে যাচ্ছেন। ওনাকে জানানো হয়েছে বড় স্যার এখন অফিসে আসেন না, কিন্তু উনি বিশ্বাসই করছেন না, ভাবছেন আমরা মিথ্যা বলছি। ভুলটা তো তোমাদেরই। বড় স্যার আসেন না, স্যারের ছেলে তো আসে। তোমাদের ওনাকে প্রথমে আমার কাছে পাঠানো উচিত ছিল। যাও, চাচাজানকে সসম্মানে আমার কাছে নিয়ে এসো। পল্লব মির্জা অগ্নিমূর্তি ধারণ করে তাওয়াফের অফিস রুমে ঢুকলেন। চাচার সম্মানে তাওয়াফ উঠে দাঁড়ালো না, বরং পায়ের উপর পা তুলে ভাব নিয়ে বসলো। আজিজ মনে মনে ভাবছে, সে কি বড় স্যারকে কল করে জানাবে? এর আগেও পল্লব মির্জা অফিসে এসে অনেকবার ঝামেলা করেছে। নেহাত বড় স্যার ভালো মানুষ, ঘাট ধাক্কা দিয়ে এই লোককে বের করে দেওয়ার বদলে বসিয়ে আপ্যায়ন করেছে। তাওয়াফ আজিজের দিকে তাকিয়ে বলল, আজিজ, চাচার জন্য ঠান্ডা কিছু নিয়ে আসো। মনে হচ্ছে ওনার মাথা বরাবর তুলনা আজ একটু বেশি গরম হয়ে আছে। আজিজ স্যারের হুকুম পেয়ে সাথে সাথে বেরিয়ে গেল। ছোট স্যার বড় স্যারের মতো নয়, এটাই একটু স্বস্তির। এই লোক আজ বাড়াবাড়ি করলে ছোট স্যার ওনাকে মজা দেখিয়ে ছাড়বেন। খুব বেশি দিন না হলেও আজিজ ছোট স্যারকে এটুকু জেনেছে। পল্লব মির্জা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাওয়াবকে দেখছে। তাওয়াব আরাম করে হেলান দিয়ে বসে চেয়ার সামান্য ঘোরাতে ঘোরাতে বলল, দরকার ছাড়া আসেননি বোঝা যাচ্ছে। এখন দরকারের কথা বসে বলবে নাকি দাঁড়িয়ে ছাড়বেন? পল্লব মির্জা তাওয়াবের সামনে চেয়ার টেনে বসলেন। চাচার এখানে আসার কারণ তাওয়াব আন্দাজ করতে পারলেও জিজ্ঞেস করল, বলুন, কি দরকার আসা হয়েছে? পল্লব মির্জা ভীষণ কষ্টে রাগ নিয়ন্ত্রণ করে রেখেছেন। তাওয়াবের জায়গায় বাবা হলে হয়তো এতক্ষণে পরিস্থিতি আরো গরম হয়ে উঠত, কিন্তু তাওয়াবের সাথে ওসব করা যাবে না। এ ছেলের মাথাও তো তার মতোই খারাপ আছে। পল্লব মির্জা দাঁতে দাঁত চেপে বললেন, তোদের এতই দুরবস্থা এসেছে যে আমার ক্লায়েন্টদের নিজেদের দিকে টেনে নিতে হচ্ছে। তাওয়াব বিস্মিত হয়ে সামান্য কপাল কুঁচকালো, না জানার ভান করে বলল, আপনার ক্লায়েন্টকে? চৌধুরী গ্রুপ। ও আচ্ছা, ওর আপনার ক্লায়েন্ট ছিল, আমার জানা ছিল না। পল্লব মির্জা দুহাত মুঠো করে সশব্দে টেবিলের উপর রাখলেন। তাপ তবুও কিছুই বলল, শান্ত রইল সে। চৌধুরীরা আমাদের সব থেকে পুরনো ক্লায়েন্ট। তো আপনাদের পুরনো ক্লায়েন্ট, তা বলে দলিল করে নিশ্চয়ই ওনাদের লিখে দেননি? লিখে নেননি? এতগুলো বছর ধরে ওরা আমাদের কোম্পানির সাথে কাজ করছে। তাও পল্লব মির্জার কথার মাঝখানে বলে উঠল, এখন আমাদের সাথে করতে ইচ্ছে প্রকাশ করেছে। আপনার ক্লায়েন্ট কেন আপনাকে রেখে আমাদের সাথে কাজ করতে চাচ্ছে, এই কৈফিয়ত নিশ্চয় আমি দেব না। আপনার মনে প্রশ্ন এলে আপনি ওনাদের না জিজ্ঞেস করে আমার কাছে কেন জানতে এসছেন? পল্লব মির্জা কর্কশ গলায় বললেন, তুই ওদের লোভ দেখিয়ে তোর দিকে এনেছিস। তাপ এবার চেয়ার ঘোরানো বন্ধ করে পিঠ সোজা করে বসলো, গলায় তাচ্ছিল্য নিয়ে বলল, লোভ? সিরিয়াসলি মিস্টার মির্জা, আপনার ক্লায়েন্ট কি 3-4 বছরের শিশু বাচ্চা? আমি চকলেটের লোভ দেখালাম আর ওনারা আপনাকে ছেড়ে আমার কাছে চলে এলো। বয়স হয়েছে মিস্টার মির্জা, এসব চাইল্ডিশ কথাবার্তা অন্তত আপনার মুখে শোভা পায় না। পল্লব মির্জা চেয়ার ঠেলে দাঁড়িয়ে পড়লেন। চেয়ার এত জোরেই ঠেলে দিয়েছেন যে ওটা অনেকটা দূরে গিয়ে পড়ল। নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুহাতে টেবিলে ভর দিয়ে তাওয়াফের দিকে ঝুঁকে গিয়ে বললেন, আমি তোকে দেখে নেবো হারামজাদা। চাচা জানে রাগ দেখে তাওয়াফের মজাই লাগছে, সে চাচার রাগ উপভোগ করছে। মুস্কি হেসে তাওয়াফ বলল, আপনার বাড়িতে আমার কোনো ছবি আছে? খুব সম্ভবত নেই। ঠিক আছে, আজ অফিসের পর আজিজকে দিয়ে আমার বিশাল সাইজের একটা ছবি আপনার বাড়ি পাঠিয়ে দেব। ড্রয়িং রুমে টানিয়ে সবাইকে সাথে নিয়ে দেখবেন।
এর থেকে বেটার অপশন হবে নিজের বেডরুমে রাখবেন। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে একবার করে ছবিটা দেখবেন। প্রিয়া ভার্সিটি থেকে ফিরে দেখলো পেখম তার সাথে পরিচিত হওয়ার জন্য বসে আছে। এই মেয়েকে প্রিয়া একদিনও দেখেছে, কিন্তু সেদিনও তার সাথে কথা বলেনি। পেখম প্রিয়াকে দেখে হাসি মুখে খুশি খুশি গলায় বলল, আপনি আমাকে চেনেন আপু? প্রিয়া ব্যাগ রেখে ক্লান্ত মুখে একটু হেসে জানালো সে পেখমকে চেনে। পেখম হড়বড় করে বলে চলল, আমার নাম পেখম, তবে এ বাড়ির নাম পুনম। আপনি আমাকে পুনম পেখম যেটা খুশি ডাকতে পারেন। পেখম পুনম দুইটা নামই অনেক সুন্দর। আপনার নামও সুন্দর। আপনি কি ভার্সিটি থেকে এসেছেন? হুম। এত ঘেমে গেছেন কেন? গাড়িতে এসি ছিল না? প্রিয়া তার গাড়ি দিয়ে না আসার কথাটা কাটিয়ে দিয়ে বলল, এতদিন কেন আসুনি? তোমার দাদি রোজ তোমার কথা তোলে, বাকিরাও তোমাকে নিয়ে অনেক কথা বলে। আগে নাকি একদিন দুদিন পর পরই আসতে, আমি আসার পর অবশ্য একবারই এসেছো। বেগম চোখ নামিয়ে নিল। সে কিভাবে বলবে তোমার উপর হিংসা করে আমি এতদিন আসিনি? মিনমিন করে বলল, পরীক্ষার বেশি দিন নেই, তাই এত আশা হয় না। মেয়েটার সাথে পরিচিত না হয়ে অযথাই পেখমকে ভুল বুঝেছিল। প্রিয়া নামের এই মেয়েটা তার নামের মতোই মিষ্টি, অনেক মিশুকো। দুপুরে 3 চাচা সহ 2 ভাইও খাবার টেবিলে নেই। পেখম মনে মনে চাচ্ছিল যাওয়ার আগে যেন একবার তাওভের দেখা পায়, কিন্তু তাওভ ভাই দুপুরে বাড়ি আসেনি। বাড়ি থেকে কয়েকবার কল এসেছে, কোন বান্ধবী বাড়িতে গিয়েছে, আরও নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। শেষে বাধ্য হয়ে মাকে এই সত্যি জানিয়ে দিয়েছে সে বড় দাদির এখানে আছে। জেসমিন মেয়েকে তেমন কিছু বলল না, শুধু এটুকু মনে করিয়ে দিল, তোর বাবা যেন জানতে না পারে। পেখমের বাড়ি ফিরতে ফিরতে বিকেল হলো। ভাগ্য ভালো বাবা তখনও ফিরেনি। পেখমের ফেরার 1 ঘন্টা পরই বাবা বাড়ি ফিরেছে। পেখম তখন আলিশবাকে নিয়ে ছাদ থেকে ফিরছে। পল্লব মির্জা বাড়িতে পা রেখে ঘোষণা করলেন, ওই তাওয়াফ কুত্তার বাচ্চা যেন আর কোনোদিন এ বাড়িতে পা না রাখতে পারে। মা, তোমার আদরে কুলাঙ্গার নাতি যদি এ বাড়িতে পা রাখে, তাহলে সেদিন আর সে নিজ পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবে না। পেখম সহ বাকিরাও বুঝতে পারছে না তাওয়াফ আবার কি করেছে। জেসমিন স্বামীর কাছে এসে জানতে চাইলে পল্লব মির্জা খেকে উঠে বললেন, মাছ মাংস রান্না করে আমার শত্রুকে আরো ভালো করে খাওয়া, খাইয়ে দে, শত্রুতা মজবুত কর। জেসমিন পিছিয়ে গেল। রাগের মাথায় পেখমের সামনে তার গায়ে হাত তুলে ফেলার আগে চলে যাওয়াই ভালো। গোলাপজানের নিচে আসতে একটু সময় লাগলো। ছেলেকে তাওয়াফের নাম ধরে গালাগাল করতে দেখে তিনি বললেন, কারে কি কইতাছস তুই? তাওয়াফের শরীরে যেই রক্ত, তোর শরীরেও তো সেই একই রক্ত। এক রক্ত হলে তোমার কুলাঙ্গার নাতি আমাদের সাথে শত্রুতায় নেমে আসতো না। আদরে ভালোবাসা দিয়ে তুমি কাল সাপকে বাড়িতে জায়গা দিয়েছো মা। তাওয়াফ কি করেছে সেটা তো বলবি, হুদ্দাই ছেলেটাকে গালাগালি করবি না। পল্লব মির্জা কণ্ঠস্বর বিকৃত করে বলল, না, গালাগাল দিব না। ওই হারামজাদার জন্য রাস্তায় চলে এলেও তুমি বলবে গালাগাল দিব না। পেখম বাবার কথা কিছুই বুঝতে পারছে না। তাওয়াব ভাই কি এমন করেছে? বাবা কেন তাওয়াব ভাইয়ের নামে এসব বাজে কথা বলছে? পল্লব মির্জা বড় ভাবির কথাই একটু শুনেন। নাজমা দেবরকে শান্ত হতে বলে জিজ্ঞেস করলো, তাওয়াফের জন্য আমরা কেন রাস্তায় আসব? আমাদের সব থেকে পুরনো ক্লায়েন্ট চৌধুরী কোম্পানি এখন থেকে তাওয়াফের সাথে কাজ করতে যাচ্ছে। চৌধুরী আমাদের কোম্পানিতে ইনভেস্ট না করলে আমাদের পথে আসতে খুব বেশি সময় লাগবে না। বাড়ির পরিবেশ আজকে ভীষণ থমথমে। সন্ধ্যায় পেখম দাদির কাছে এলো। গোলাপজানকে চিন্তিত দেখাচ্ছে। তিনি বললেন, তাওয়াফ জীবনেও এই কাজ করব না, ওর উপর আমার ভরসা আছে। ভরসা পেখমেরও আছে, কিন্তু বাবাও নিশ্চয়ই মিথ্যে বলছে না। পেখম হঠাৎ করে জিজ্ঞেস করলো, দাদি তাওয়াব ভাইয়ের সাথে কথা বলবে? গোলাপজান নাতনির মুখের দিকে তাকালেন, ছোট্ট একটা দম ফেলে বললেন, কি কথা কমু? জিজ্ঞেস করবে সত্যি উনি এরকম কিছু করেছেন কিনা। জিগাইলে আর ওর উপর বিশ্বাস থাকলো কই? তারপরেও গোলাপজান আজকে অনেক কোমল কণ্ঠে নাতনির সাথে কথা বলছেন। যার উপর বিশ্বাস থাকে তারে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাইতে নাই। দাদি তার নাতিকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় না করালেও পেখম না জেনে থাকতে পারবে না। তাওয়াব ভাইকে তার প্রশ্নের উত্তর দিতেই হবে। ঘরে এসে ফোন হাতে নিয়ে পেখম তাওয়াফের নম্বরে কল করলো। তাওয়াফ শাওয়ার নিয়ে মাত্র রুমে এসেছে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে দেখলো ফোন রিং হচ্ছে। সাইলেন্ট করা ছিল বলে শব্দ পায়নি। কখন সাইলেন্ট হয়েছে সে নিজেও জানে না। এবারও বেঁচে বেঁচে কল কেটে গেল। তাওয়াফ ফোন হাতে নিয়ে দেখলো পেখমের নম্বর থেকে 5টা কল এসেছে।
আপনাতেই তাওয়াফের কপালে ভাঁজ পড়ার সাথে সাথে ঠোঁটে হাসি ফুটে উঠল। ষষ্ঠবারের মাথায় তাওয়াফ কল তুলল। পেখম এতক্ষণ অনেক সাহস নিয়ে কল করে গেলেও কল রিসিভ হয়েছে দেখে সব সাহস ফুরিয়ে গেল। তাওয়াফ কল রিসিভ করলেও নিজে থেকে আগে কিছু বলল না। পেখমের কণ্ঠ শোনার অপেক্ষা করছে। পেখম ভাবছে কল করে কি সে ভুল করে ফেলেছে, গলা কাঁপছে, কথা কিভাবে বলবে। তারপরও কিছুটা সাহস সঞ্চয় করে দম বন্ধ রেখে বলল, হ্যালো তাওয়াফ ভাই। পেখমের কণ্ঠ শুনে তাওয়াফের ঠোঁটের হাসি চড়া হলো। এই মুহূর্তে নিজেকে আয়নায় দেখলে দেখতে পেত সে কতটা বিলাস করছে। ঠোঁটে হাসি লেপটে থাকলেও কণ্ঠে গম্ভীরতা এনে বলল, নাম্বারটা যেহেতু আমার ফোন ধরা ব্যক্তিটাও আমিই হব। এরকম রাশভারী গাম্ভীর্যপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর হয়তো 50 বছরের পুরুষেরও হবে না। কাঙ্ক্ষিত কণ্ঠস্বরটি শুনতে পেয়ে পেখমের বুকের ভেতর ছলাৎ করে উঠল। সমস্ত কথাই হারিয়ে ফেলল বেচারি। অপর পাশে পেখম নিশ্চুপ। তাওয়াফ কতক্ষণ এই নীরবতা উপভোগ করলো। নীরবতায় 3 মিনিট কেটে গেলে তাওয়াফ বলল, কিছু কি বলবি? পেখমের হুঁশ ফিরল। তার বলতে ইচ্ছে করলো। বলবেন তো আপনি? আমি বলার জন্য না আপনার থেকে শোনার জন্য কল করেছি। আমার পাপার সাথে আপনার কিসের শত্রুতা তাওয়াফ ভাই? এরকম একটা প্রশ্ন তাওয়াফ আশা না করলেও প্রশ্নটা শুনে সে নিঃশব্দে হাসলো। বাবার ভালোবাসা থেকে তাহলে কল দিয়েছে? তাওয়াফ অযথাই অন্য কারণ ভেবে খুশি হচ্ছিল। প্রশ্নটা করে ফেলে পেখম জিভ কামড়ে ধরল। এটা কি বলে ফেলেছে সে? তাওয়াফ কণ্ঠস্বর কঠিন রেখে বলল, তোর বাবার মেয়েকে যদি আমি বিয়ে করতে চাইতাম আর উনি বিয়ে দিতে রাজি না হতো, তাহলে হয়তো ওনার সাথে আমার শত্রুতা থাকতো। যেহেতু এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই, তাই তোর বাপের সাথেও আমার কোনো শত্রুতা নেই।